সাক্ষীর শ্রুতিগল্পের আসরের সমস্ত শ্রোতা বন্ধুদের আবার একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি যে গল্প পড়ে শোনাবো, দুটি গল্প পড়ে শোনাবো, সেই গল্প দুটি হচ্ছে চোরেদের নিয়ে। চোরেদের নিয়ে বাংলা সাহিত্যে প্রচুর মজার মজার গল্প আছে। আজ আমি সেরকমই দুটি ছোট ছোট গল্প তোমাদেরকে পড়ে শোনাবো। প্রথম যে গল্পটি পড়ে শোনাচ্ছি সেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বড় চোর ছোট চোর। হরেকেষ্ট বোষ্টমীর বাড়িতে চুরি করতে ঢুকতে যাবে এমন সময় শীতল সাধুখার সঙ্গে এক্কেবারে মুখোমুখি। নবু দাস কাঁচুমাচু হয়ে বললে, শীতল দাদা যে? শীতল একটু উচ্চাঙ্গের হাসি হেসে বলল, দিনকাল কি পড়ল রে নবু, মগজ পাকলো না, হাত মক্স হলো না, গুরু বরণ হয়নি, দুধের ছোকরারা সব লাইনে নেমে পড়ল। ছি ছি ছি, বিদ্যেটার উপরে ঘৃণা ধরে গেল রে। শীতল দাস মান্যগণ্য লোক, লাইনে তার খুব নাম ডাক, বয়সেও বড়, তবে কথাগুলো শুনে নবুর ভারী আঁতে লাগলো। বলল, এই দেখো শীতল দাদা, আমাদেরও তো ঘর সংসার আছে, আমাদেরও তো পেট চালাতে হয়। একজনই লুটে পুটে খাবে আর আমরা আঙুল চুষবো, এ তো নিয়ম নয়। আর মগজ পাকার কথা বলছো, মগজ কি আর ঘরে বসে থাকলে পাকবে? কাজে নামলেই মগজ খোলে। আর হাত পাকানোর কথা যদি বলো, তাহলে আমিও বলি, গেল হপ্তায় কি আমি বিদ্যেধর মণ্ডলের লোহার সিন্দুক ভাঙিনি? শীতল কঠিন হাসি হেসে বললে, তা ভেঙেছিস, তবে পেয়েছিলি তো লবডঙ্কা। সিন্দুকের জিনিস সেদিনই তো বিদ্যেধর সব সরিয়ে ফেলেছিল। তোর বরাতে জুটেছিল এক বান্ডিল দস্তাবেজ আর এক পুটলি তামার পয়সা 25টি টাকা। নবু বলল, সেটা বড় কথা নয় শীতল দাদা, সিন্দুক যে ভেঙেছিলাম সেটা তো স্বীকার করবে। এইভাবে দুজনের মধ্যে তুমুল তর্ক বেঁধে গেল। তবে কোনো চেঁচামেচি নেই, ঝগড়া হচ্ছিল ফিস ফিস করে, যাতে গেরস্তর ঘুম না ভেঙে যায়। ফিস ফিস করে ঝগড়া করা কিন্তু সোজা কথা নয়, এলেম লাগে। শীতল বলল, দেখ নবু, বড়দের মুখে মুখে যে কথা বলতে নেই, এই শিক্ষেটেও তোর হয়নি দেখছি। চোর ডাকাত যাই হোস, মানির মানটা তো দিবি। যাগ্গে, এখন তুই কেটে পড়। সামনের ফাল্গুনে আমার ছোট মেয়ের বিয়ে, পাত্রপক্ষ 6,000 টাকা পৌঁছেছে, তার ওপর সোনা দানা আরো কত কিছু। বিয়ের খরচ খরচা তো বড় কম নেই। তুই বরং শিবু হালুইকরের বাড়িতে গিয়ে কাজ সেরে আয়। সকালে গরু কিনতে প্রতাপপুরের গোহাটায় যাবে বলে শিবু 7,000 টাকা জোগাড় করে রেখেছে, খাটের নিচে মেটে হাঁড়িতে আছে। যা যা, গিয়ে কাজ হাসিল করে আয়। প্রেস্টিজে লাগলে ও নবু আর কথা বাড়ায়নি। শীতলদাকে চটিয়ে লাভ নেই, বুড়ো চোরেদের একটা জোট আছে, সে নতুন লাইনে নেমেছে, ট্যান্ডাই ম্যান্ডাই করলে বিপদ হতে কতক্ষণ। বুড়ো চোরদের সে পছন্দ করে না বটে, কিন্তু এটা মানে যে শীতল সাধু খাঁ, বিরিঞ্চি মণ্ডল, বীরু গায়েন, হরিপদ কীর্তনিয়ার মতো ওস্তাদের কাছে অনেক কিছু শেখার আছে। তবে ওদের দোষ একটাই, নবুকে তারা ধর্তব্যের মধ্যেই আনে না। একটু দাঁড়িয়ে শীতল সাধুখার হাতের কাজ আর কৌশলটা দেখার ইচ্ছে ছিল নবুর, কিন্তু দেরি হয়ে যাবে বলে আর দাঁড়ায়নি। এবার মুশকিলটা হলো, শিবু হালুইকরের বাড়িতে ঢুকতে যেতেই শিবুর মেজ খুড়ো যে একটু মাথা পাগলা লোক, এটা তার খেয়াল ছিল না। লোকটার দোষ হলো, দাওয়ায় বসে সারা রাত বকবক করে। লোকে বলে পবন খুড়ো নাকি ভূত প্রেতের সঙ্গে কথা কয়। দাওয়ার দিকটায় সুবিধে নেই,
তাই দেখে নবু পেছন দিকটায় কচুবন পেরিয়ে গিয়ে জানলা ফাঁক করলো বটে, কিন্তু কাজটা মোলায়েম হলো না। দুবার দুটো খটাং আর মচাত করে শব্দ করে ফেলল। শীতল সাধুখা ভুল বলেনি, এখনো তার সত্যি হাত মক্স হয়নি, গুরুমারা বিদ্যেও নেই। তবে পাকা মাথা হলে ভালো করে সুলুক সন্ধান আর আপৎকালের ফন্দি ফিকির জেনে বুঝে আসতো। বিপদটা হলো ওই শব্দে সামনের দাওয়ায় পবন খুড়োর বকবকানি বন্ধ হয়ে গেল, আর ঘরের ভিতর থেকে শিবু হালুই ঘুম জড়ানো গলায় একটা হাঁক মারল। বলি, ও মেজ খুড়ো, কথা কইছো না যে বড়? এই তোমার কথা বন্ধ হলে যে আমার ঘুমের অসুবিধে হয়। পবন খুড়ো বলল, এই একটু জল খেলুম বাপ, কথা তো সেলাই করতে হয় কি না, তাই গলাটা শুকিয়ে যায়। আয় টেনে ঘুম দে তো বাপু, কথা আর থামাচ্ছি নে। পবন খুড়ো ফের বকবক শুরু করলো, আর শিবু হালুইয়েরও নাক ডাকতে শুরু করলো। নবু ডিং মেরে জানলা গলে ঘরের ভিতর সেঁধিয়ে গেল, কিন্তু খাটের নিচে নজর করে বড্ড দমে গেল সে। মেটে হাঁড়ির যেন হাট বসে গিয়েছে, গিজ গিজ করছে মেটে হাঁড়ি। এর কোনটায় হালুইয়ের পর 7,000 টাকা আছে তা কে জানে। প্রথম হাঁড়ির মুখ থেকে মালসা সরিয়ে হাত ঢুকিয়ে দেখলো তার গলা অবধি ধান, আর পরেরটায় তাতে চিটে গুড়, তারপরেরটায় তিসির তেল। কিন্তু হাল ছাড়লে তো হবে না। পরের হাঁড়িটা হাতড়ে দেখে নবু বুঝলো জায়গাটা ফাঁকা, কিন্তু হাঁড়ি রাখার বিড়েটা পড়ে আছে, অর্থাৎ 4 নম্বর হাঁড়িটা যথাস্থানে নেই। তাহলে কি হাঁড়ি নিয়ে কেউ হাওয়া হয়েছে? গুটি 10 হাঁড়ি তল্লাশের পর হাল ছাড়তে হলো, কারণ পবন খুড়োর বকবকানি থেমেছে এবং শিবু হালুইয়ের ঘুমও ভেঙেছে। সে আবার হাঁক দিল, এ খুড়ো, ফের চুপ মেরে গেলে কেন? চুপ কি আর সাধে মারি বাপ, তোর ঘরে যে ইঁদুর ঢুকেছে, বেজায় কুটুর কুটুর শব্দ শুনছি। বলি, টাকাগুলো যদি কেটে রেখে যায়, তাহলে কাল সকালে কি দিয়ে গরু কিনবি বাপ? তাই তো, বলে শিবু ধর্মর করে উঠে পড়ল, আর নবু লহমায় জানলা গলে বাইরে লাফ মেরে পড়ল। পড়েই ছুটতে যাবে এমন সময় জানলা গলে আর একটা লোকও লাফিয়ে নেমে এসে ক্যাক করে তার ঘাট ধরে দাঁড় করিয়ে দিলে। আহাম্মক কোথাকার, আর একটু হলেই তো কাজটা কাচিয়ে দিয়েছিলি রে হারামজাদা। লোকটাকে চিনতে পেরে নবু নিশ্চিন্তে শ্বাস ছাড়ল। শত্রুপক্ষের লোক নয়, এ হলো নিবারণ সরকার। তা নিবারণ দাদারও এই লাইনে হাত যশ আছে। নিবারণ দাদার বউ রিক্সা করে বাজারে যায়, তার খোকা খুকিরা প্রাইভেট মাস্টারের কাছে পড়ে, বাড়িতে টিউবওয়েল আছে, 2 হাতটা কামায়। নবু হাত কচলে দেতো হাসি হেসে বলল, পাকা খবর পেয়েই ঢুকেছিলুম, তবে ফসকে গেল। নিবারণ অবাক হয়ে বলল, কিসের পাকা খবর রে? সেই গরু কেনা 7,000 টাকা নাকি? সে তো আমি কখন গস্ত করে বসে আছি, 7,000 টাকা তো এখন আমার টেঁকে। একটা হাঁড়িতে খানিক আমসত্ত্ব পেয়ে গেলাম বলেই দেরি। ও জিনিস তো আর হালুম হুলুম করে খাওয়া যায় না, চিবিয়ে রসস্থ করে খেতে হয়। তা তোর জ্বালায় কি আর শান্তিতে বসে খেতে পারলুম? নবু লজ্জায় নতমুখ হয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিবারণ বলল, ওরে মন খারাপ করিস না, রাত কাবার হতে এখনো মেলা দেরি। নন্দরামের ছেলের বিয়ে গিয়েছে পরশুদিন, শুনেছি 15 নগদ টাকা নন্দরামের বালিশের তলায় আছে। তা কম হবে না, 1000 তো বটেই, বেশিও হতে পারে। দেখ দেখ না চেষ্টা করে। নবু প্রমাদ গুনল। এক সময় নবু নন্দরামের বাড়িতে মুনিশ খাটত, হাড় ভাঙা মেহনত করে মাস কাবারে 30টি টাকা মাত্র জুটত। তার উপর
নন্দরাম ভারী রাগী মানুষ। রেগে গেলে হাতের কাছে যা পাবে তাই ছুঁড়ে মারবে। গরু হারিয়ে যাওয়ায় নবুর উপর রেগে গিয়ে তার দিকেও ছুঁড়ে মেরেছিল বটে। তবে তখন নন্দরামের জলখাবারের সময় বলে হাতে ছিল একটা লুচিতে জড়ানো রসগোল্লা, তাই বরাত জোরে নবু বেঁচে যায়। আর সেই প্রথম রসগোল্লা দিয়ে লুচি খেতে কেমন লাগে তা টের পেয়েছিল। আহা, স্বাদ এখনো মুখে লেগে আছে। সুবিধে তবে এইটুকু যে নন্দরামের অ্যালসেশিয়ান কুকুরটা তাকে খুব চেনে, আর বাড়ির সুলুক সন্ধানও নবুর জানা। দেওয়াল টপকে বাগানে ঢোকা জলের মতো সহজেই হয়ে গেল। কুকুরটা তেড়ে আসতেই নবু আমি রে আমি বলে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতেই সেটা লেজ নেড়ে তার হাত পা চেটে দিতে লাগলো। সাফাইয়ের লোক ঢোকার ছোট দরজাটার ছিটকিনিটা বরাবরই নড়বড়ে ছিল। বাইরে থেকে সেটা খুলে দেখতে কোনো মেহনতের দরকার হলো না। গ্রিলের তালাটা মোটকে দোতলায় উঠে যাওয়া অবধি গা মোটে ঘামলই না নবুর। তবে তার কপালটা তো বিশেষ ভালো নয়, শেষ রক্ষে হলে হয়। মুখখানা গামছায় ভালো করে জড়িয়ে নিল নবু। তারপর নন্দরামের শোয়ার ঘরের দরজাটায় হাত লাগালো। পাকা হাত হলে কোনো সমস্যাই নয়, কিন্তু মুশকিল হলো নবুর হাত তো এখনো নিতান্তই কাঁচা। শিক ঢুকিয়ে ভিতরের ছিটকিনি খুলবার কসরত করার সময় একটা ঢপ আর একটা ঠ্যাং শব্দ সে সামাল দিতে পারল না। আর কপালের এমনই ফের যে দরজাটার পাল্লাটা খুলতে যেতেই কবজায় এমন বিকট ক্যাচ ক্যাচ শব্দ হলো যে তাতে পাথরেরও ঘুম ভেঙে যাবে। আর হলো তাই। কাঁচা ঘুম ভেঙে নন্দুবাবু উঠে বসলেন। গুরুগম্ভীর গলায় বলে উঠলেন, কে রে? কার এত সাহস? কার ঘাড়ে দুটো মাথা যে এই অসময়ে আমাকে বিরক্ত করিস? নবু বুঝলো এই মকাটাও গেল। শীতল দাদা যা বলেছিল তা হাড়ে হাড়ে সত্যি। সে এখনো দুধের শিশু। বারবার 3বার কাজ ফসকে যাওয়ায় মাথাটাও যেন কেমন ধারা হয়ে গেল নবুর। হঠাৎ বলে বসলো, কাজের সময় অত চেঁচামেচি করবেন না তো মশাই, ওতে ভারী অসুবিধে হয়। এই কথা শুনে নন্দরাম এমন হতবাক হয়ে গেল যে প্রথমটায় তার মুখে বাক্যই সরল না। তারপরেই হঠাৎ তবে রে বলে একটা হুঙ্কার ছেড়ে উঠে হাতের কাছে যা ছিল তাই তুলে ছুঁড়ে মারল নবুর দিকে। বরাবরই নন্দরামের হাতের টিপ খুবই ভালো। লুচিতে জড়ানো রসগোল্লাটাও নবুর কপালে এসে লেগেছিল, আর এটাও লাগলো। নবু 2 হাতে কপাল চেপে ধরে আঁক শব্দ করে বসে পড়ল বটে, কিন্তু বসে পড়েই বুঝতে পারল যে তার হাতের কোষে 1 বান্ডিল নোট। ধুতির কষি আঁটতে আঁটতে নন্দরাম খাট থেকে নামবার আগেই অবশ্য নবু 1 লাফে চৌকাঠ ডিঙিয়ে দুদ্দার সিঁড়ি ভেঙে বাগান পেরিয়ে দেওয়াল ডিঙিয়ে হাওয়া। পরদিন কালুচরণের দোকানে ঢুকেই নবু টের পেল বুড়ো চোরেরা তাকে বেশ আড়ে আড়ে দেখছে। তুচ্ছতাচ্ছিল্যের ভাবটা যেন আর নেই। শীতল সাধুখার চোখেও একটু যেন শ্রদ্ধার ভাবও দেখতে পাচ্ছিল নবু। তা সে যাই হোক, নবু বেশ বুক ফুলিয়ে মাথা উঁচু করে বসে রইল। এবার দ্বিতীয় গল্পটি পড়ে শোনাব। এই গল্পটি হলো অজেয় রায়ের লেখা রায়বাড়ির ঘড়ি। কলকাতার ভবানীপুরের রায়বাড়ির ব্যাপার স্যাপার হচ্ছে এলাহি। সাবেক কালের প্রকাণ্ড দোতলা বাড়ি। বাড়িতে থাকেন 3 কর্তা, তাদের 3 গিন্নি, আর তাদের গুটি 5-6 ছেলে মেয়ে। গাদা গাদা পুষ্যি আত্মীয় স্বজন এবং 1 পাল কাজের লোক। লোকজনের আনাগোনায় রায়বাড়ি সর্বদা সরগরম।
বাড়ির বাসিন্দারা সবাই সবাইকে ভালো করে চেনেই না। কে আসছে কে যাচ্ছে কে তার খোঁজ রাখে। বড় মেজ ছোট তিন রায়কর্তাই খুব ব্যস্ত মানুষ। বড় রায় হচ্ছেন ডাক্তার, তাছাড়া তিনি ৫-৭টি স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি প্রভৃতি নানা পদ অলংকৃত করে আছেন। ফলে রোগী দেখার পর বাকি সময়টুকু তিনি ওই ক্লাবগুলোতেই ব্যস্ত থাকেন। মেজ রায় হচ্ছেন একটি কোম্পানির ডিরেক্টর। কোম্পানির লাভ লোকসান ছাড়া তার মগজে অন্য চিন্তা ঢোকার সুযোগ খুব কম। ছোট রায় কলেজে পড়ান, আর বাকি সময় করেন সমাজ সেবা। দলবল জুটিয়ে হইচই করে আজ বন্যাত্রাণ, কাল বস্তি উন্নয়ন, পরশু মেলায় ভলান্টিয়ারি এইসব করে বেড়াচ্ছেন। সংসারের ঝক্কি পোয়ানোর সময় কোথায়? তা যাই হোক, রায়বাড়ির চাকা দিব্যি গড়িয়ে চলেছে। তিন রায়গিন্নি বেজায় চৌখস। কর্তাদের ভরসা তারা একেবারেই করেন না। আর আছেন ভুবনবাবু, বুড়ো কর্তা, অর্থাৎ বর্তমান রায়দের বাবার আমলে তিনি ছিলেন জমিদারির নায়েব। এখন আর জমিদারি নেই। ভুবনবাবু কলকাতায় থেকে রায়দের যাবতীয় বৈষয়িক ধকল সামলান। রায়কর্তারা কিন্তু মাঝে মাঝেই বেশ হুঙ্কার ছাড়েন। ছোটখাটো বিষয়ে জোরালো মতামত প্রকাশ করে বাড়িতে নিজেদের মান রক্ষার চেষ্টা করেন। প্রত্যেক কর্তারই ধারণা তার অন্য দুই ভাই ঘোর অপদার্থ, সংসারের দিকে মোটে হুঁশ নেই। ভাগ্যিস তিনি একটু আধটু নজর দেন, নইলে তো সব গোল্লায় যেত। অবশ্য গিন্নিরা কর্তাদের সাংসারিক বুদ্ধি নিয়ে আড়ালে হাসাহাসি করেন, আর ভুবনবাবু তিনি তো কর্তাদের পাত্তাই দেন না। শনিবার দুপুরবেলা প্রায় ৩টে বাজে। রায়বাড়ি নিঝুম। বোঝা যায় বাড়ির লোকজন ঘুমোচ্ছে বা গড়াচ্ছে। একটা মোটর গাড়ি থামলো বাড়ির উঠোনে। বড় রায় ঢুকলেন সদর দরজা দিয়ে। বাইরের ফটকের মতন সদর দরজাও সর্বদা হাট করে খোলা থাকে। দারোয়ান একজন আছে বটে, কিন্তু সে নিজের কুঠুরিতে বসে খানা পাকায় বা ভজন গায়। মাঝে মাঝে গরু ছাগল ঢুকে পড়লে তখন তাড়ায়। মানুষের আসা যাওয়া নিয়ে সে মাথা ঘামায় না। বড় রায়ের মিটিং ছিল ক্লাবে। কম মেম্বার উপস্থিত হওয়ায় মিটিং হয়নি, ভেস্তে গেছে। তাই অগত্যা তিনি অসময়ে বাড়ি ফিরেছেন। সদর দরজা দিয়ে ঢুকে বাঁ পাশে বৈঠকখানা ঘর। ঘরে আছে কয়েকটা পুরনো চেয়ার, টেবিল, বেঞ্চি ইত্যাদি আসবাব। দরজা থেকে সোজা চোখে পড়ে দেওয়ালে ঝোলানো একটা মস্ত ঘড়ি। তার পেন্ডুলামটি দিবারাত্রই টক 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 করে দুলছে। একটু কম পরিচিত আগন্তুককে এই ঘরে বসানো হয়। রায়বাবু বৈঠকখানার পাশ দিয়ে যাওয়ার সময় একবার ভেতরে উঁকি মারলেন। ফাঁকা ঘর, কেবল একটি লোক পেছন ফিরে মুখ উঁচু করে দেওয়াল ঘড়িটা দেখছে। লোকটির গায়ে ময়লা শার্ট ও ধুতি, ছোটখাটো চেহারা। রায় থামলেন। এই, কে তুমি? লোকটি ঘাড় ফেরালো। বোকা বোকা মুখে কাঁচুমাচু হাসি। এগে এই ঘড়িটা দেখছি। কেন, ঘড়ির কি হলো? এগে মানে ওই টাইমটা ঠিক। ও হো হো, তুমি কি ঘড়ির দোকান থেকে এসেছো? এগে। লোকটি হাত কচলাতে কচলাতে মাথা নাড়ল। তো কে খবর দিল? এগে বাবু। কোন বাবু? লোকটি বেশ নার্ভাস হয়ে পড়ে। তা তো জানি না স্যার, মালিক জানে, আমি কর্মচারী। দূর থেকে দেখেছি বাবুকে, ফর্সা, লম্বা, মুখ দেখিনি। তিন রাই ফর্সা এবং লম্বা, ঠিক কোনজন তা বোঝা গেল না। বড় রায় বললেন, কি বলেছে? অয়েলিং করতে? টাইম ঠিক দিচ্ছে না? হ্যাঁ 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 বাবু। ব্যাস, আর কিছু নয়? রায় রেগে ওঠেন। মানে আমি তো ঠিক জানি না, ওই ওই মালিক জানে। লোকটি বেজায় ঘাবড়ে যায়। বড় রায়
জোরে জোরে চিন্তা করেন, নিশ্চয়ই কানুর কীর্তি। ও সেদিন বলছিল যে ঘড়িটা নাকি 1.5 মিনিট স্লো যাচ্ছে, অয়েলিং করা দরকার, দোকানে খবর দিতে হবে। কানু হচ্ছে মেজ রায়ের ডাকনাম। বড় রায় লোকটিকে বললেন, এই ঘড়ির বয়স কত জানো? 40 ইয়ার্স, 40 বছর। ওয়াচম্যান অ্যান্ড গ্র্যান্ডসন্সের তৈরি, খাঁটি বিলিতি জিনিস, আজও একেবারে কারেক্ট টাইম দেয়। মাত্র 2-1 মিনিট এদিক ওদিক হয় দৈবাত, ওটা কোনো সমস্যাই নয়, কিন্তু ওই বাজনাটা খারাপ হয়ে গেছে। সে কথা বলেছে কি, প্রত্যেক ঘন্টায় বিউটিফুল বাজনা বাজত, যেন জলতরঙ্গের শব্দ। শুধু টাইম ঠিক করে দিলেই বুঝি হয়ে গেল, কানের মাথা খেয়েছে সব। ওহে, তোমার মালিককে বলবে বাজনাটা ঠিক করে দিতে, মনে থাকবে? এগে স্যার। বড় রায় গটগট করে ভেতরে চলে গেলেন। ঘড়ির দোকানের লোকটি একটি ভারী কাঠের টেবিল জাপটে ধরে তুলে পা পা করে ঘড়ির নিচে আনছে। তক্ষুনি মশমশ করে হেঁটে বৈঠকখানার সামনে থমকে দাঁড়ালেন মেজ রায়। পরনে তার স্যুট বুট, হাতে জ্বলন্ত চুরুট। লোকটি চমকে গিয়ে ধড়াম করে টেবিলটা মেঝে নামালো। শনিবার হাফ ডে হলেও মেজ রায় পুরো অফিস করেন, কিন্তু আজ হঠাৎ অফিস পাড়ায় লোডশেডিং হতে গরমে টিকতে না পেরে তিনি পালিয়ে এসেছেন। অফিসের গাড়ি তাকে গেটের বাইরে নামিয়ে দিয়ে গেছে। মেজাজ তেতেই ছিল। কড়া গলায় প্রশ্ন করলেন, হ্যালো, কে তুমি? কি করছো এখানে? টেবিলটা এত জোরে ফেললে কেন? লোকটি হাঁপাতে হাঁপাতে বলল, এগে ঘড়িটা পারবো, তাই টেবিল আনছিলাম। কেন পারবে? ওয়াই? ঘড়িটা ঠিক করতে হবে কি না, তাই দোকানে নিয়ে যাব। আমি ঘড়ির দোকান থেকে আসছি। অল রাইট, টাইমটা ভালো করে অ্যাডজাস্ট করবে, বড় স্লো যাচ্ছে। লোকটি ঘাড় নেড়ে বললে, হ্যাঁ 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 স্যার, আর ওই বাজনাটাও ঠিক করতে হবে। বাজনা? ভুরু কোঁচকালেন মেজ রায়। লোকটি তাড়াতাড়ি বলল, হ্যাঁ ওই বাবু বলে গেলেন। বড়দা বলে গেছে। বড়দার কেবল ওই বাজনা নিয়ে যত মাথা ব্যথা, হোপলেস। মেজ রায় গম্ভীর গলায় বললেন, বুঝলে হে, ঘড়ির আসল ডিউটি হচ্ছে ঠিকঠাক সময় দেওয়া। টাইম ফার্স্ট, মিউজিক নেক্সট, মাইন্ড দ্যাট। লোকটি হাত কচলাতে কচলাতে জানালো, হ্যাঁ 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 স্যার। দোকানের লোকটির বিবেচনায় সন্তুষ্ট হয়ে চুরুটে লম্বা টান দিয়ে মেজ রায় বাড়ির ভিতরে পা বাড়ালেন। ঘড়িতে সুবিধে মতন হাত পাওয়া যাচ্ছে না, বেশ উঁচুতে ঝোলানো। কিভাবে যে কায়দা করে নামানো যায় ভাবছে লোকটি। এমন সময় চটির ফটর ফটর আওয়াজ। দরজার গোড়ায় ধুতি পাঞ্জাবি পরিহিত ছোট রায়ের আবির্ভাব। ছোট রায় কলেজ থেকে ফিরছেন। বিকেলে শিক্ষা প্রসার সমিতির মিটিং আছে পাড়ায়, তাই চলে এসেছেন। একজন লোককে টেবিলে চড়ে 2 হাত তুলে ঘড়িটা ধরে বিচিত্র ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অবাক হয়ে বললেন, আরে কি করছো হে, ঘড়িতে দম দিচ্ছ নাকি? থতমত খেয়ে লোকটি বলল, এগে এগে না তো। তবে ঘড়িটা দোকানে নিয়ে যাব তো, তাই নামাচ্ছি। দোকানে কেন? মেরামত করতে হবে। আমি ওই ঘড়ির দোকানের লোক। কে সারাতে বলেছে? ছোট রায় জানতে চাইলেন। এগে ওই বাবু। ছোট রায় বুঝলেন তার 2 দাদার কেউ একজন হবে। জিজ্ঞেস করলেন, তা বাবুর সঙ্গে তোমার দেখা হয়েছে? লোকটি ঘাড় কাত করে জানালো, হ্যাঁ। তা ঘড়ি কিভাবে নামাবে তার উপায় কিছু বলেছেন বাবু? লোকটি এপাশ ওপাশ মাথা দোলালো, অর্থাৎ না। ছোট রায়ের ঠোঁটে একটু বাঁকা হাসি ফুটে উঠল।
দাদাদের কাণ্ডই এইরকম, স্রেফ অর্ডার দিয়ে খালাস। বেচারা কেমন মুশকিলে পড়েছে। তিনি লোকটিকে বললেন, ওভাবে হবে না, একটা মই চাই। কিন্তু মইটা যে রেখেছে কোথায়? তা তা যাকগে, এক কাজ করো, এই টুলটা আনো, রাখো টেবিলের ওপর। লোকটি সরু নড়বড়ে টুলখানা এনে টেবিলের ওপর রাখলো। আরে ওঠো ওঠো, ভয় নেই। রায় দোকানের লোকটিকে উৎসাহ দিয়ে বললেন, আমি ধরছি। গে আপনি বাবু? লোকটি ইতস্তত করে, আরে তাতে লজ্জা কি, চড়ে পড়ো টুলে। ছোট রায় হাতে কলমে সমাজসেবী, এই সামান্য কাজের জন্য বাড়ির কাজের লোকেদের ডাকাডাকি করার মানে হয় না। তিনি কোঁচা সামলে শক্ত মুঠোয় টুলের পায়ে চেপে ধরলেন। ঘড়ি সমেত লোকটি মাটিতে নামল। রীতিমতন ভারী ঘড়ি, দু হাতে আঁকড়ে বগল দাবা করে রাখতে হয়েছে। রায় জিজ্ঞেস করলেন, তা কদ্দূর যাবে? এগে ধর্মতলা। যাবে কিসে? টেরামে। আরে দূর, ট্রামে এই নিয়ে উঠতেই পারবে না, যা ভিড়। তবে হেঁটে যাই? আরে না না না, এতখানি পথ হাঁটবে কি? বরং তুমি রিকশায় যাও। এই নাও। রায় একখানা 2 টাকার নোট লোকটির হাতে গুঁজে দিলেন। ভাড়া। কৃতার্থ মুখে পেন নাম জানিয়ে লোকটি ঘড়ি বগলে গুটি গুটি করে গেট দিয়ে বেরিয়ে গেল। ছোট রায়ও চটি ফটর ফটর করতে করতে দোতলায় গিয়ে উঠলেন। বিকেল 4:30 নাগাদ দোতলার বারান্দায় 3 রায়কর্তা চেয়ারে পাশাপাশি বসেছেন, হাতে চায়ের কাপ। বড় রায় প্রথমে কথাটা পারলেন, রে কানু, তুই কি ঘড়ির দোকানে খবর দিয়েছিস? ভেরি গুড, কিন্তু শুধু অয়েলিং আর টাইমের কথা বলেছিস কেন? আরে বাজনাটার কথাও তো বলতে হয়। ভাগ্যিস দোকানের লোকটার সঙ্গে আমার দেখা হয়ে গেল, নইলে ঘন্টাটা তো আর মেরামতি হতো না। মেজ রায় অবাক হয়ে বললেন, আমি আমি আবার ঘড়ির দোকানে গেলাম কখন? আমি তো ভাবলাম তুমি কিংবা বলাই খবর দিয়েছ। বলাই অর্থাৎ ছোট রায় সরবে বলে উঠলেন, না 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 না, আমি নই, আমি নই। আমি তো ভাবলাম তোমরা কেউ বুঝি ঘড়িটা সারাতে পাঠাচ্ছ। বড় রায় হতভম্বের মতন বললেন, সে কি? লোকটা যে বলল এই বাড়ির বাবু গিয়েছিল খবর দিতে, ফর্সা, লম্বা। চায়ের কাপ খট করে সামনের টেবিলে নামিয়ে রেখে তিনি ধর্মর করে উঠে দাঁড়ালেন। এই লোকটা চলে গেছে ঘড়ি নিয়ে? হ্যাঁ গেছে তো, আমি দেখেছি, জানালেন ছোট রায়। ধপাস। বড় রায় ফের চেয়ার নিলেন। দোকানের ঠিকানাটা বলেছে কি? করুণ কণ্ঠে তিনি জানতে চাইলেন। হুম। হতাশ ছোট রায়ের জবাব, ও তো শুধু বলল ধর্মতলা। 3 কর্তাই চুপ, গম্ভীর বদন, উদাস নয়ন। তারা 3 জনের কেউ নন। ভুবনবাবু বেটে খাটো, শুকনো এবং কৃষ্ণকায় ব্যক্তি। এ বাড়ির আর কাউকে তো বাবু বলে ভুল করার কারণই নেই। তবে একটা বিচ্ছিরি আশঙ্কা 3 জনের মনেই চকিতে উদয় হলো। চোর নয় তো? ব্যাটটা 3 কর্তার নাকের ডগা দিয়ে ঘড়ি হাতিয়ে চম্পট দিল নাকি? বড় রায় 2 চুমুকে চা শেষ করে উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে অন্য 2 ভাই যে যার ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। চটপট পোশাক পরে বেরিয়ে পড়তে হবে। আর একটু পরেই আবিষ্কার হবে ঘড়ি নেই, তারপর শুরু হবে হইচই। সুতরাং আগেই সরে পড়া উচিত। রায়বাড়ির বৈঠকখানার দেওয়াল ঘড়ি আর কোনো দিনও ফিরে আসেনি। আর ঘড়ির রহস্যময় অন্তর্ধান নিয়ে প্রচুর জল্পনা কল্পনা খোঁজ খবর হয়েছিল, কিন্তু কিছু হদিশ মেলেনি। রায়কর্তাদের কানেও অনেকেই ঘড়ির কথাটা তুলেছিল, কিন্তু এই তুচ্ছ ব্যাপার নিয়ে তারা মোটেও গাই করেনি। কেমন লাগলো আজ এই পিঠোপিঠি দুটো চোরের গল্প?
কেমন মজার, তাই না? তো আমার এই গল্প পাঠের আসরে আমার গল্পগুলি শুনতে তোমাদের কেমন লাগছে একটু যদি কমেন্ট করে জানাও, তাহলে আমার খুবই ভালো লাগবে। জানতে পারবো যে আমার গল্পগুলো সম্বন্ধে তোমাদের মতামত, আমার গল্প তোমাদের কেমন লাগছে, গল্প পড়ার ধরন কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। আর লাইক করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেল, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও তোমাদের আত্মীয় বন্ধু এবং যারা এরকম গল্প শুনতে ভালোবাসে তাদের কাছে। এরপর আবার আসবো একটা নতুন কোনো গল্প নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থেকো।